নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 8 নম্বর স্কুল গোরাবাজার আইসি ইনস্টিটিউশন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের 1, রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? উত্তর তুঁত। একের দাগের 2, স্কোয়াশ কি? স্কোয়াশ হচ্ছে পাহাড়ি অঞ্চলের এক ধরনের ফল, দেখতে অনেকটা পেঁপের মতো। একের দাগের 3, ডিবিসি এর পুরো নাম লেখো। ডিবিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। একের দাগের 4, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। একের দাগের 5, সান্দাকফু পর্বতের উচ্চতা কত? সান্দাকফু পর্বতের উচ্চতা 3630 মিটার। একের দাগের 6, কত খ্রিস্টাব্দে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেন? বক্সা দুর্গ দখল করেন 1860 খ্রিস্টাব্দে। তাহলে প্রথমে একের দাগের 5-এর উত্তর হলো সান্দাকফু পর্বতের উচ্চতা 3630 মিটার, আর একের দাগের 6, ব্রিটিশরা 1807 খ্রিস্টাব্দে বক্সা দুর্গ দখল করেন। 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো। বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে লড়াই করেছিলেন বিরসা মুন্ডা। 2-এর দাগের 2, তমলুক শহরের আদি নাম তাম্রলিপ্ত। 2-এর দাগের 3, বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। 2-এর দাগের 4, বীরভূম জেলার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। ড্যাশ জেলা অর্কিডের জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে কালিম্পং। আর 2-এর দাগের 6-এর উত্তর 1966 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। 3-এর দাগের 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। মাটির একটি স্বাভাবিক উপাদান হলো গাছের পাতা। 3-এর দাগের 2, পশ্চিমবঙ্গে চা চাষ হয় উত্তরের পার্বত্য অঞ্চলে। 3-এর দাগের 3, রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। 3-এর দাগের 4, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1861 খ্রিস্টাব্দে। 3-এর দাগের 5, একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। 4-এর দাগ, প্রদত্ত জেলাগুলির সদর শহর লেখো। পশ্চিম বর্ধমান, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা। বাম দিকে জেলার নাম পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানের সদর শহর আসানসোল। কোচবিহার জেলার নাম সদর শহর কোচবিহার, আর দক্ষিণ 24 পরগনা সদর শহর হচ্ছে আলিপুর। 5-এর দাগের 1, আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কেন? 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারতবর্ষ একটি সাধারণতন্ত্র রাষ্ট্র হিসেবে পরিণত হয়। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর আমরা 26শে জানুয়ারি দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। 5-এর দাগের 2, আধুনিক চাষে কী কী পরিবর্তন ঘটেছে তা লেখো। বড় করে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে ছোট করে লিখে দিও। 1 নম্বর, আধুনিক চাষে প্রধান পরিবর্তনগুলি হলো উচ্চ ফলনশীল উন্নত মানের বীজের ব্যবহারের ফলে অল্প জমিতে বেশি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। 2 নম্বর, ট্রাক্টর, হারভেস্টার প্রভৃতি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার কৃষিকাজকে অনেক সহজ ও দ্রুত করেছে। 3 নম্বর, পাম্পসেট এবং আধুনিক ডিপ বা স্প্রিংকলার হলো একটি ব্যবস্থা যেখানে খুব কম জল খরচ করে আমরা চাষাবাদ করতে পারি। স্প্রিংকলার সেচ ব্যবস্থার মাধ্যমে সারা বছর চাষাবাদ করা সম্ভব হচ্ছে। 4 নম্বর পয়েন্ট, মাটির উর্বরতা বৃদ্ধিতে জৈব ও রাসায়নিক সারের নির্দিষ্ট হারে প্রয়োগ এবং আধুনিক পদ্ধতিতে কীটনাশকের যথাযথ প্রয়োগের ফলে কৃষিকাজের আমূল পরিবর্তন হয়েছে। 5-এর দাগের 3 নম্বর প্রশ্ন, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো। 5-এর দাগের 3, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায়। 1 নম্বর, নদী, পুকুর বা জলাশয়কে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে, অর্থাৎ দূষণ রোধ করতে হবে। 2 নম্বর, মাছ ধরার জাল এমন হতে হবে যাতে ছোট বা অপ্রাপ্ত মাছগুলো ধরা না পড়ে। 3 নম্বর, প্রজনন ঋতুতে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ করতে হবে। আর 4 নম্বর, নদী বা জলাশয়ে যাতে কীটনাশক ও রাসায়নিক সার না মেশে সেদিকে সতর্ক নজর রাখতে হবে। 5-এর দাগের 4-এর প্রশ্ন, কীটনাশক ও রাসায়নিক সারের বেশি ব্যবহারের কোন কোন জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে বলে তোমার মনে হয়? 5-এর দাগের 4-এর উত্তর,
কীটনাশক ও রাসায়নিক সারের ক্ষতিকারক প্রভাব। 1 নম্বর, মৌমাছি, প্রজাপতি ও অন্যান্য উপকারী পতঙ্গ বেশি পরিমাণ কীটনাশক ও রাসায়নিক সারের প্রয়োগের ফলে মারা যায়, ফলে উদ্ভিদের পরাগ মিলনে ব্যাঘাত ঘটে। 2 নম্বর পয়েন্ট, জলে কীটনাশক মিশলে ছোট মাছ, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণীদের মৃত্যু হতে পারে। 3 নম্বর, মাটির উপকারী অণুজীব ও কেঁচো মারা যায়, ফলে মাটির উর্বরতা কমে যায়। 4 নম্বর, ফসলের মাঠে কীটনাশকের প্রভাবে বিভিন্ন পাখি ও ছোট প্রাণীর স্বাভাবিক খাদ্য শৃঙ্খল নষ্ট হয়, ফলে তারা এলাকা ছেড়ে চলে যায় বা মারা যায়। 6 দাগের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে লেখো। 6 দাগের 1, সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা। এখানের মানুষেরা মূলত নদী থেকে কাঁকড়া, মাছ, মিন ও মধু সংগ্রহ করে জীবনযাপন করে। 2 নম্বর পয়েন্ট, অনেকেই আবার কৃষিকাজের উপর নির্ভরশীল। 3 নম্বর, কাঠ সংগ্রহ, নৌকা তৈরি করা প্রভৃতি কাজেও অনেক মানুষ যুক্ত থাকেন। 6 দাগের 2, প্রাকৃতিক সম্পদকে মানুষ কী কী সম্পদ তৈরিতে ব্যবহার করেছে, উদাহরণ সহ লেখো। 1 নম্বর, বনজ সম্পদ। গাছের কাঠ থেকে মানুষ আসবাবপত্র, কাগজ, জ্বালানি প্রভৃতি তৈরি করছে। 2 নম্বর, খনিজ সম্পদ। মাটি থেকে মানুষ লোহা, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি আকরিক উত্তোলন করছে এবং যাকে দিয়ে শোধন করে ঘরবাড়ি ও যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে। জলজ সম্পদ। নদী বা সমুদ্রের জল ব্যবহার করে মানুষ জলবিদ্যুৎ তৈরি করছে এবং জলপথে মানুষ পরিবহন করছে, সুতরাং জলপথকে মানুষ পরিবহনের কাজে ব্যবহার করছে। এইভাবে মানুষ বনজ সম্পদ, খনিজ সম্পদ ও জলজ সম্পদকে নিজেদের কাজে ব্যবহার করছে। 6 দাগের 3, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে কেন লড়াই করেছিলেন তা ব্যাখ্যা করো। 1 নম্বর, ইংরেজ শাসন ও স্থানীয় জমিদারদের প্রবল অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে তিতুমির ও তার সাধারণ অনুগামীরা বা সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। 2 নম্বর, জমিদারদের দ্বারা প্রজারা বেআইনিভাবে কর আরোপের ফলে এবং ধর্মীয় নিপীড়নের ফলে অত্যাচারিত হতো, তারই প্রতিবাদে তিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আর 3 নম্বর পয়েন্ট, নিজেদের আত্মমর্যাদা ও অধিকার রক্ষার জন্য তিতুমির ও তার সঙ্গীরা বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আশা করি তোমাদের প্রশ্ন উত্তরগুলো খুব ভালো লেগেছে। বেশি বেশি করে অভ্যাস করো আর সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।